অন্তর্বর্তী সরকারের একদম শেষ সময়ে এসে 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশের নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব উপস্থাপন করা হয়, যার মাত্র এক মাসের মধ্যেই নতুন সরকার ক্ষমতা গ্রহণ করায় স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী সরকার এই পে স্কেল কার্যকর করতে পারেনি। ফলে ইতোমধ্যেই অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে থাকা নতুন সরকারকে এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে হবে, যা সরাসরি জাতীয় বাজেটকে প্রভাবিত করে। অন্যদিকে উপস্থাপন করার পরও নতুন পে স্কেল স্থগিত থাকায় সরকারি কর্মচারী, বিশেষ করে নিচের গ্রেডের কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে, যা প্রশাসনিক কার্যকারিতার জন্য একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার পর 1973 সালে দেশের ইনফ্লেশন এবং সামগ্রিক অর্থনৈতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করার লক্ষ্যে দেশের প্রথম জাতীয় বেতন স্কেল প্রণয়ন করা হয়। পরবর্তীতে এই কাঠামোকে একটি আইনি ভিত্তি দিতে 1975 সালে প্রণয়ন করা হয় চাকরি আইন 1975। মূলত এই আইনের মাধ্যমে সরকারকে সিভিল সার্ভিসের পে স্ট্রাকচার, গ্রেড এবং সার্ভিস কন্ডিশনস পুনর্গঠনের ক্ষমতা দেওয়া হয়, অর্থাৎ বেতন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে একটি ফর্মাল লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হয়, যার উপর ভিত্তি করেই এরপর 1977, 1985, 1991, 1997, 2005 এবং 2009 সালে বড় ধরনের পে স্কেল রিভিশন হয়েছে বাংলাদেশে, যেখানে প্রতিবারই কোনো না কোনো মাত্রায় বেতন বৃদ্ধি এবং গ্রেড রিস্ট্রাকচারিং করা হয়েছে। সবশেষে 2015 সালের 1 জুলাই থেকে কার্যকর করা হয় অষ্টম ন্যাশনাল পে স্কেল। এই কাঠামোটিতে মোট 20টি গ্রেড নির্ধারণ করা হয় এবং বিভিন্ন অ্যালাউন্সের ভিত্তি নির্ধারণ করা হয়, যা পরবর্তী বছরগুলোতে সরকারি বেতন ব্যবস্থার মূল কাঠামো হিসেবে কাজ করেছে। বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে এই অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকর রয়েছে। 2026 সালের 21 জানুয়ারি নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবিত প্রতিবেদন নবম জাতীয় পে কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করে। প্রস্তাবিত এই পে স্কেলের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতনে একটি বড় ধরনের রিভিশন হবে, যেখানে অনেক ক্ষেত্রেই তাদের বেসিক স্যালারি প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। প্রস্তাব অনুযায়ী গ্রেড 20 থেকে 14 পর্যন্ত কর্মচারীদের মিনিমাম মান্থলি বেসিক স্যালারি 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। অন্যদিকে পঞ্চম গ্রেডের উপরের সিনিয়র কর্মকর্তাদের বেসিক পে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই নতুন কাঠামো অনুযায়ী 20তম গ্রেডে বেতন বাড়বে প্রায় 140%, যেখানে প্রথম গ্রেডে বাড়ানো হচ্ছে প্রায় 80%। তবে নতুন কাঠামো অনুযায়ী অ্যানুয়াল ইনক্রিমেন্ট আগের মতোই 5% রাখা হচ্ছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে পে স্কেল ঘোষণা করা হলেও এটি তাৎক্ষণিক ইমপ্লিমেন্ট করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ধাপ পার করতে হবে, যার মধ্যে রয়েছে বাজেট অ্যালোকেশনের অনুমোদন, অর্থ ছাড়ের সময়সূচি নির্ধারণ এবং সরকারি গ্যাজেট প্রকাশ। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কর্মচারীরা আগের বেতন কাঠামোর অধীনেই থাকবেন। ফলে সরকারি কর্মচারীদের জন্য একদিকে বেতন বাড়ার ঘোষণা তাদের প্রত্যাশা অনেক বাড়িয়ে দিয়েছে, কিন্তু অন্যদিকে বাস্তবে এখনও বাড়তি কোনো টাকা হাতে না আসায় তারা সেই সুফল পাচ্ছেন না। বিশেষ করে লোয়ার ইনকাম কর্মচারীরা, যাদের মাসিক আয় দিয়ে কোনোভাবে মাসিক খরচ মেটায়, তাদের মধ্যে এই প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। স্বাস্থ্যসেবা, সন্তানের শিক্ষা খরচ কিংবা দৈনন্দিন খাবার দাবারের ব্যয় যখন নিয়মিত বাড়ছে, তখন ঘোষিত বেতন বৃদ্ধির অর্থ হাতে না পাওয়া তাদের উদ্বেগ ও হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে। ঘোষণা এবং বাস্তব প্রয়োগের এই গ্যাপ মূলত একটি বড় বিষয়কে সামনে আনে। এমন একটি ব্যাপক পে রিফর্ম কার্যকর করতে যে প্রশাসনিক প্রস্তুতি ও আর্থিক সক্ষমতা দরকার, তার জন্য বর্তমান অর্থনৈতিক অবস্থান কি আদৌ পুরোপুরি প্রস্তুত? অন্যদিকে অন্তর্বর্তী সরকার যে সময় এই বেতন কাঠামো ঘোষণা করেছে, তা নিয়ে অর্থনীতিবিদ, বিশ্লেষক এবং বিভিন্ন নাগরিক সংগঠনের মধ্যে দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে। অনেক বিশ্লেষকের মতে নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার ঠিক আগ মুহূর্তে এমন একটি বেতন কাঠামো প্রকাশ করার নতুন সরকারের অর্থনৈতিক পরিকল্পনাকে আরও জটিল করে তুলবে। জাতীয় বেতন কাঠামো সংশোধনের প্রভাব শুধুমাত্র সরকারি কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। জাতীয় বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ সরকারি কর্মচারীদের বেতন, কারণ এটি সরাসরি প্রভাব ফেলে বাৎসরিক সরকারি খরচ, রাজস্ব ঘাটতি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার উপর। এমনকি চলমান 2025-26 অর্থ বছরের জন্য বাংলাদেশের মোট বাজেট 7,90,000 কোটি টাকার মধ্যে প্রায় 97,000 কোটি টাকা শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতার জন্য বরাদ্দ করা হয়েছে।
নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে এই বরাদ্দ প্রায় দ্বিগুণ হবে, ফলে আগামী বাজেটে মোট বেতন খরচ প্রায় 2 লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে। সুতরাং জাতীয় বেতন কাঠামোতে এই পরিবর্তন স্বাভাবিকভাবেই আর্থিক পরিকল্পনার উপর অতিরিক্ত চাপ তৈরি করে। অন্যদিকে বাংলাদেশের বাজেট প্রায় প্রতি অর্থ বছরেই ঘাটতিতে থাকে, অর্থাৎ সরকারের মোট আয় যত তার চেয়ে ব্যয় বেশি হয়ে থাকে, যে ঘাটতি মেটাতে ফরেন লোন ও ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের উপরও নির্ভর করে সরকার। 2025-26 অর্থ বছরের জন্য জাতীয় বাজেটে মোট সরকারি আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর পাশাপাশি মোট ঋণ নির্ধারণ করা হয়েছে 2,26,000 কোটি টাকা, যার মধ্যে 1,25,000 কোটি টাকা আসবে দেশীয় উৎস থেকে এবং 1,01,000 কোটি টাকা বিদেশি লোনের মাধ্যমে মেটানো হবে। এই বিদেশি অর্থায়নের বড় অংশই আসে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য বায়োল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে। অর্থাৎ বাংলাদেশের বাজেটের একটা বড় অংশই এই এক্সটার্নাল ফাইন্যান্সিংয়ের উপর দাঁড়িয়ে আছে। এখন যদি সরকারি বেতন কাঠামোতে বড় ধরনের বৃদ্ধি আসে, তাহলে এই ঘাটতি বাজেটের পরিমাণ আরও বেড়ে যেতে পারে। পাশাপাশি এত ক্যাপিটাল স্পেন্ডিং বা নতুন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে সরকারের ফ্লেক্সিবিলিটি কমে যাবে, কারণ ফিক্সড খরচ যত বাড়বে ডিসক্রিশনারি স্পেন্ডিংয়ের সুযোগও তত ছোট হতে থাকবে। এমনকি বাড়তি বেতন ব্যয়ের চাপ সামাল দিতে সরকারকে আরও বেশি ঋণ নিতে হতে পারে। অর্থাৎ এই ধরনের একটি সিদ্ধান্তের ফলে আগামী কয়েক বছরের বাজেটেও চাপ সৃষ্টি হতে যাচ্ছে। একটা অর্থনীতি যখন আগে থেকে ইনফ্লেশনের প্রেসারে রয়েছে, তখন হঠাৎ করে বড় অঙ্কের সরকারি ব্যয় বৃদ্ধি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই শুধু স্যালারি বৃদ্ধি নয়, তার দীর্ঘমেয়াদী ফিসক্যাল ইম্প্যাক্টও একসঙ্গে বিবেচনা করা জরুরি। এছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাস্তবিকভাবে বেতন বিতরণের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আগেই নতুন পে স্কেল ঘোষণা করা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। পে কমিশনের সুপারিশগুলো মূলত কাঠামোগত অদক্ষতা কমানো এবং দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই করা হয়েছে। কিন্তু আগেভাগে এই সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা ভবিষ্যৎ সরকারের জন্য স্থায়ী এবং দায়বদ্ধতা তৈরি করে দেয়। ফলে নতুন নির্বাচিত সরকারের জন্য একসঙ্গে একদিকে স্যালারি অ্যাডজাস্টমেন্ট কার্যকর করতে হবে, অন্যদিকে নিশ্চিত করতে হবে এই স্থায়ী ব্যয় যেন জাতীয় বাজেটের ভেতরে টেকসই থাকে। কারণ এই ভারসাম্য সঠিকভাবে বজায় রাখা সম্ভব না হলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, সরকারি ঋণের চাপ বৃদ্ধি পেতে পারে, এমনকি গুরুত্বপূর্ণ খাতে ব্যয় সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অর্থাৎ পে স্কেল দ্বিগুণ করার ইম্প্যাক্ট শেষ পর্যন্ত সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপরও পড়তে পারে। তবে অন্যদিকে সামাজিক ও রাজনৈতিকভাবে এই পে স্কেলটিকে জাস্টিফাই করা যায়। যেমন ধরুন, একজন সরকারি কর্মচারী মাসে 8,250 টাকা বা প্রায় $68 সমপরিমাণ বেতন পান, অর্থাৎ দৈনিক বেতন আনুমানিক মাত্র $2। এই ইনকাম দিয়ে 4 থেকে 5 জনের একটি পরিবার চালানো বাস্তবে অনেক কঠিন। বাস্তবে কতটা কঠিন সেটা বুঝতে খুব বেশি হিসাব করার প্রয়োজন হবে না। এমনকি প্রস্তাবিত ইনক্রিমেন্ট যোগ হলেও লোয়ার গ্রেডের অনেক কর্মচারীরা এখনও সাবসিস্টেন্স লেভেলের নিচেই থেকে যায়। এমনকি অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের, বিশেষ করে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে মিনিমাম ওয়েজ সরকারি গ্রেড 20 থেকে 14 বেতনের চেয়ে বেশি হয়ে থাকে। এমনকি বাস্তবতা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সৎ পথে থাকতে চাইলে অনেক সরকারি কর্মকর্তার জন্য নিজের বা পরিবারের কারো অসুস্থতা ঠিকমতো ডাক্তার দেখানোই কঠিন হয়ে পড়ে। কারণ একজন ডাক্তারের ভিজিটই এখন 700 থেকে 1,500 টাকা হতে পারে। এর সঙ্গে ওষুধ আর টেস্ট যোগ হলে খরচ এমন পর্যায়ে যায় যে অনেক সরকারি কর্মচারীর ক্ষেত্রে একবার চিকিৎসা নিলে প্রায় পুরো মাসের বেতন শেষ হয়ে যায়। বাংলাদেশের জন্য সরকারি চাকরিকে অনেক বড় একটি সোশ্যাল স্ট্যাটাস হিসেবে ধরা হয়। এটা শুধু একটা চাকরি নয়, বরং সম্মান, স্টেবিলিটি আর সেটেল লাইফের প্রতীক। এই কারণে অনেকেই বছরের পর বছর প্রিপারেশন নেয় সরকারি চাকরির জন্য, এমনকি নিজের কোয়ালিফিকেশন বা ক্যাপাবিলিটির চেয়ে নিচের পদের চাকরিও অ্যাকসেপ্ট করে নেয়, কারণ এখানে ইনকামের চেয়ে সোশ্যাল প্রেস্টিজ বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তবে সময়ের সাথে সাথে সরকারি চাকরির কম বেতন সরকারি কর্মচারীদের মধ্যে বড় ধরনের হতাশা তৈরি করে, কারণ সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী একটি নির্দিষ্ট লাইফস্টাইল মেনটেন করতে গেলে তাদের প্রত্যাশা আর বাস্তবায়নের মধ্যে বড় গ্যাপ স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে তারা যখন দেখেন বেসরকারি খাতে কম বয়সী বা কম কোয়ালিফাইড কেউ তাদের চেয়ে বেশি আয় করছে, তখন স্বাভাবিকভাবেই অসন্তোষ আরও বাড়তে থাকে। হাই এক্সপেকটেশন আর বাস্তব আয়ের এই গ্যাপ অনেক সময় নৈতিকতা কম্প্রোমাইজ করার দিকে ঠেলে দেয়। যখন দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীরা তাদের লাইফস্টাইল মেনটেনের জন্য পর্যাপ্ত বেতন না পায়, তখন অনেক ক্ষেত্রেই তারা বিকল্প বা ইনফর্মাল আয়ের পথ খোঁজে। মূলত এই অর্থনৈতিক চাপই এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে ইনফর্মাল পেমেন্ট, ঘুষ বা অগ্রাধিকারমূলক আচরণ বাড়ার ঝুঁকি বাড়তে থাকে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে
পে স্কেল কাঠামোতে কোনো পরিবর্তন বা বৃদ্ধি না হলে সরকারি কর্মচারীদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অর্থাৎ বিষয়টি শুধু বেতন বাড়ানো না, বরং এমন কাঠামো তৈরি করা যেখানে কর্মচারীরা সব থেকে টিকে থাকতে পারবে। তবে এই বিষয়টি নিয়ে অনেক সময় ভারতের পে স্কেলের সঙ্গে তুলনা টানা হয়, যেখানে অনেক সময় বলা হয়েছে ভারতের সরকার সর্বশেষ বেতন কাঠামো পরিবর্তনের সময় মাত্র 25 থেকে 30% বেতন বাড়িয়েছে, সেখানে বাংলাদেশে কেন বেতন দ্বিগুণ করা হচ্ছে। কিন্তু বাস্তবে ভারতে অষ্টম পে কমিশনের অধীনে এন্ট্রি লেভেল বা নিম্ন স্তরের পদগুলোর বেতন 18,000 রুপি থেকে 51,480 রুপিতে বাড়ানো হয়েছে, যা প্রায় 200 থেকে 300% বৃদ্ধি, অর্থাৎ প্রায় 3 গুণের সমান। অন্যদিকে ভারতের ষষ্ঠ পে কমিশনের এন্ট্রি লেভেল বেতন প্রায় 90% বেড়েছিল, আর সপ্তম পে কমিশনে তা প্রায় 140% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। এক্ষেত্রে ভারত বাংলাদেশের পে স্কেল বাড়ানোর হারের মধ্যে এই কম্পেয়ার করার ক্ষেত্রে আংশিক তথ্য দিয়ে পুরো চিত্রটা বোঝানো হলে স্বাভাবিকভাবেই ভুল ধারণা তৈরি হয়, যার ফলে মানুষের মনে বিভিন্ন ধরনের ভুল কনসেপশন তৈরি হতে শুরু করে। এই ধরনের ন্যারেটিভ অনেক সময় কিছু সিন্ডিকেটকেও সুবিধা দেয়, যারা কারাপশন টিকিয়ে রাখতে চায়। কারণ আলোচনাটা তখন সিস্টেম অ্যাকাউন্টেবিলিটি উন্নত করার জায়গা থেকে সরে গিয়ে আবেগ নির্ভর তুলনার দিকে চলে যায়। পে স্কেল দ্বিগুণ করার বিরোধিতা থাকলেও এর পেছনে বড় কারণ হলো দীর্ঘদিন কোনো রিফর্ম না হওয়া। বাংলাদেশে সাধারণত 10 থেকে 15 বছর পর পর পে স্কেল পরিবর্তন হয়। সর্বশেষ হয়েছিল 2015 সালে। এরপরে প্রায় 11 বছরে ইনফ্লেশন ধীরে ধীরে লিভিং কস্ট অনেক বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে 9 থেকে 10% হারে মূল্যস্ফীতি বেড়েছে, যার প্রভাবে দৈনন্দিন খরচ স্পষ্টভাবে বেড়েছে। সেই ক্ষেত্রে নতুন পে স্কেলে কর্মকর্তাদের বেতন দ্বিগুণ হওয়াকে একেবারে অযৌক্তিক বলা যায় না। তবে যদি ছোট পরিসরে কিন্তু ঘন ঘন পে স্কেল রিফর্ম আনা যেত, তাহলে এই চাপ অনেকটাই কমানো সম্ভব ছিল। এতে একদিকে সরকারের আর্থিক চাপ যেমন কমে আসতো, অন্যদিকে দুর্নীতির ঝুঁকিটাও কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেত, যা এখন বাংলাদেশে ক্রমেই বড় উদ্বেগ হয়ে উঠেছে। সবশেষ বলা যায়, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোর পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয়। তবে একই সাথে এটাও বাস্তবতা যে বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে আরও জটিল করে তোলে। বাংলাদেশের বেতন সংস্কার দরকার, যাতে সরকারি কর্মকর্তাদের সম্মানজনক ও টেকসই আয় নিশ্চিত করা সম্ভব হয়। কিন্তু এই প্রক্রিয়াটি এমনভাবে ডিজাইন করার প্রয়োজন যা রাষ্ট্রের বাৎসরিক আয়, বাজেট ঘাটতি এবং দীর্ঘমেয়াদে ফিসক্যাল সাস্টেনেবিলিটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ সরকারের ভূমিকা হওয়া উচিত ছিল বেতন কাঠামোর জন্য একটি শক্ত ফ্রেমওয়ার্ক তৈরি করা, যাতে ভবিষ্যৎ সরকার একটি সুসংগঠিত কাঠামোর উপর দাঁড়িয়ে সিস্টেমেটিক ইমপ্রুভমেন্ট এগিয়ে নিতে পারে। তবেই প্রস্তুতিমূলক ধাপেই নতুন সরকারের জন্য একটি স্থায়ী আর্থিক দায় তৈরি হয়েছে, যা নতুন প্রশাসনের ফিসক্যাল ফ্লেক্সিবিলিটি সীমিত করে দিতে পারে।